আমরা ফৌজদারি কার্যবিধি থেকে যদি আমরা শুরু করি তাহলে আমার মনে হয় যে ভালো হবে। ফৌজদারি কার্যবিধির সর্বপ্রথম আমাদেরকে ফৌজদারি কার্যবিধি পড়ার সময় যে বিষয়টা জানতে হবে যে ফৌজদারি কার্যবিধি এটা একটা পদ্ধতিগত আইন, মানে দণ্ডবিধিতে যে সমস্ত অপরাধগুলা হয় যেমন চুরি, ডাকাতি, খুন, সমস্ত অপরাধগুলা কিভাবে বিচার হবে, কিভাবে ফয়সালা হবে, আদালত কিভাবে বিচার করবে, ফৌজদারি আদালত, এই বিষয়গুলা ফৌজদারি কার্যবিধি থেকে আমরা পেয়ে যাব। ধরুন আপনি, যেহেতু আজকে প্রথম ক্লাস, ধরুন আপনি একটা চুরি হয়েছে অথবা একটা ডাকাতি হয়েছে অথবা একটা খুন হয়েছে, ঠিক আছে? তো চুরিটা হয়েছে, ডাকাতি হয়েছে, খুন হয়েছে, আমাদেরকে সর্বপ্রথম ধারা 1 থেকে পড়তে হবে বিষয়টা এরকম না। আমার পড়ার সিস্টেম ভিন্ন, আমি একটু টপিক ওয়াইজ ভিন্নভাবে পড়াবো যাতে আপনার মাথায় গেঁথে যায় এবং আপনি এক চান্সে আইনজীবী হতে পারেন। যেমন খেয়াল করুন, আমি একটু বাস্তবতার সাথে মিল রেখে পড়াবো যাতে আপনার পড়াটা মজবুত হয় এবং আপনি লিখিত এমসিকিউ দুইটা একসাথে আপনি পারেন, ঠিক আছে? এবং গত বছর 87+ প্রশ্ন আমার বই থেকে কমন পড়েছে, আইন বিচরণ এমসিকিউ উইন উইন বই থেকে। এবছর আপনারা 80+, 85+ প্রশ্ন কমন পেয়ে যাবেন এবং আমি যেগুলা বলবো শুট করে রাখবেন, আশা করছি এগুলাই পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিশ্চয়তা প্রথম থেকেই দিব, কনফিডেন্স যাতে বিল্ড আপ হয়, এবং আমি এমনিতেই বলবো না, যেটার বাস্তব প্রমাণ আপনি 3 মাস যদি আমার সাথে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? যেটা বলছিলাম, চলুন শুরু করা যাক। এটা বলছিলাম যে ধরেন যে চুরি হয়েছে অথবা খুন হয়েছে, আমি খুনের দিকেই যাচ্ছি। ধরেন যে খুন হয়েছে, কোথায় খুন হয়েছে? ধরেন যে খুন হয়েছে ঢাকাতে, ঠিক আছে? তাহলে আপনি এটা কোথায় মামলাটা দায়ের করবেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যেহেতু ফৌজদারি দণ্ডবিধিতে খুনের বিষয়টা বলা আছে 302 ধারায়, খুনের শাস্তি আর চার্জ গঠন হয় শাস্তির ধারা দিয়ে, আর এই বিষয়টা আপনারা সবাই জানেন। খুন যদি ঢাকাতে হয়ে থাকে, একটা বিষয় খেয়াল করবেন, তাহলে আপনি ওই অপরাধের ইয়েটা কোথায় করবেন, মামলাটা কোথায় করবেন, ঠিক আছে? অথবা অপরাধ যেখানে হয়, ঠিক আছে, মামলাটাও সেখানেই হবে। তাহলে আমার প্রথম প্রশ্নটা আশা করছি আপনি বুঝতে পারছেন যে অপরাধ হবে যেখানে, বিচার হবে সেখানে। ধরেন খুন হয়েছে ঢাকায়, তাহলে আপনি মামলা করতে হবে ঢাকার আদালতে, ঢাকার জজ কোর্টে। যদি খুন হয়ে থাকে নরসিংদী, আপনাকে মামলা করতে হবে নরসিংদীর আদালতে। যদি খুন হয়ে থাকে সিলেট, আপনাকে মামলা করতে হবে সিলেটের আদালতে, ঠিক আছে? তাহলে খুনের এইটাই হচ্ছে প্রথম বিষয়, যে মামলাটা কোথায় করবেন। ভুল জায়গায় মামলা করলে হবে না, ঠিক আছে? ভুল ফৌজদারি আদালতে মামলা করলে হবে না। এটা হচ্ছে বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার, অপরাধটা কোথায় হয়েছে আর সেই অপরাধের বিচারটা কোথায় হবে, ঠিক আছে? তাহলে অপরাধ হবে যেখানে, বিচার হবে সেখানে। এটা বলছে ফৌজদারি কার্যবিধির 177 ধারা। আমি 1, 2, 3 থেকে আপনাকে শুরু করব না, আমার সিস্টেম মতো আমি পড়াবো, আপনারা পড়ে যাবেন ইনশাআল্লাহ, এক চান্সে আইনজীবী হবেন। তাহলে অপরাধ হয়েছে ঢাকায়, মামলা হবে ঢাকায়। অপরাধ হয়েছে নরসিংদী, মামলা হবে নরসিংদী। তাহলে অনুসন্ধান ও বিচারের সাধারণ স্থান, এটা বলছে ফৌজদারি কার্যবিধির 177 ধারা। এটা আপনারা সর্বপ্রথম পড়বেন। ফৌজদারি কার্যবিধির 177 ধারাতে বলছে অপরাধ হবে যেখানে, বিচার হবে সেখানে। তার মানে যেখানে অপরাধটা সংঘটিত হবে সে এলাকার ম্যাজিস্ট্রেট আদালতে আপনাকে কি করতে হবে, সে এলাকার ফৌজদারি আদালতে আপনাকে মামলাটা করতে হবে বিচার করার জন্য। আচ্ছা, তারপর আমরা 100 যেটা যেটা পড়বো ধারা ওইটা দাগান এবং ওইটা পড়েন। 177 ধারা পড়বেন, তারপর চলে আসবেন 179 ধারাতে, ঠিক আছে? 177-এর পরে 179, তারপর পড়বেন 182, ঠিক আছে? তারপর পড়বেন 185, তারপর পড়বেন 188। এই কয়েকটা ধারা পড়লেই আমাদের অপরাধ কোথায় হবে, বিচার কোথায় হবে, ঠিক আছে? আঞ্চলিক এখতিয়ার, ফৌজদারি আদালতের আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পাবো। আচ্ছা, তাহলে 177 ধারাতে বলছে অপরাধ হবে যেখানে, বিচার হবে সেখানে। এখন প্রশ্ন আসবে এমসিকিউতে যে রহিম নামে একটা ছেলে ঢাকায় একটা লোককে খুন করেছে, তাহলে তার বিচার কোথায় হবে? ঢাকায়, কতে দিবে ঢাকা, খতে দিবে নরসিংদী, গতে দিবে সিলেট। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? ঢাকায়। আচ্ছা, আরেকটা ধারা দেখবে 179, যে জেলায় অপরাধ সংঘটিত হয় অথবা যেখানে তার পরিণাম ঘটে, এই দুইটার যে কোনো একটা জায়গায় বিচার করা যাবে।
তার মানে কি বললো? তার মানে হলো, মনে করেন যে একটা লোক সিলেটে খুন হয়েছে আর তাকে হসপিটালে আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। তাহলে খুন হয়েছে কোথায়? খুন হয়েছে ধরেন যে সিলেটে, এটা ধরেন সিলেট। খুন হয়েছে আপনার হচ্ছে কোথায়? সিলেটে। তাকে আপনার আনা হয়েছে কোথায়? তাকে আনা হয়েছে মনে করেন যে এই যে ঢাকাতে, ঠিক আছে, এই রাস্তা দিয়ে তাকে কি করা হয়েছে? আনা হয়েছে। ঠিক আছে, তাহলে কোথা থেকে আসছে? সিলেট থেকে। এটা সিলেট, সিলেট থেকে আসছে কোথায়? ঢাকায়। তাহলে বলা হচ্ছে অপরাধ যেখানে ঘটে সেখানেও মামলা করা যাবে। আবার বলা হচ্ছে যে যেখানে পরিণাম ঘটে মানে মৃত্যু যেখানে ঘটে সেখানেও মামলা করা যাবে। তার মানে 179 ধারাতে আরেকটু ভালো করে দেখেন, 179 ধারাতে একটু মানে এক্সপান্ড করেছে সেকশনটাকে। 177 ধারার বর্ধিত সেকশন হচ্ছে 179, যেখানে আপনার হচ্ছে অপরাধটা হয়েছে মানে সিলেটে, সেখানে বিচার করা যাবে। আরেকটা বলছে যেখানে মারা গেছে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকাতেও তার বিচার করা যাবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, একটা লোক সিলেটে মারা গেছে এবং তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়েছে, চিকিৎসা হওয়ার পর 2 দিন পরে সে ঢাকায় মারা গেছে, তার বিচার কোথায় করা যাবে? খতে দিল সিলেট, খতে দিল ঢাকা। তাহলে কি উত্তর হচ্ছে সিলেট অথবা ঢাকা, দুইটার যে কোনো একটা জায়গায় তার মামলা করা যাবে। মানে সিলেটেও করা যেতে পারে, ঢাকাতেও করা যেতে পারে, দুইটাতে একসাথে না, যে কোনো একটা জায়গায়। হয় সিলেটে যেখানে অপরাধের সূত্রপাত হয়েছে, অথবা যেখানে পরিণাম ঘটেছে, দুই জায়গার যে কোনো এক জায়গায়। এটাই হচ্ছে 179 ধারা। আচ্ছা, তারপরে আমরা চলে যাব আর একটা ধারাতে, 185। ঠিক আছে, 182, সরি। তারপরে আমরা দেখবো 182, 177 বললাম, 179 বললাম, শোনা এখন 182। 182তে বলা হচ্ছে যে আপনার এই যে ধরেন যে একটা লোককে এখানে মারা হয়েছে, ঠিক আছে, মারা হয়েছে এই জায়গাতে, ধরেন এটা সিলেট, একটা লোককে সিলেটে মারা হয়েছে আর হচ্ছে তাকে আপনার সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে, মনে করেন এটা ঢাকা। এখন সিলেট থেকে ঢাকা আনার পথে মনে করেন যে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পার হয়েছে, নরসিংদী ডিস্ট্রিক্ট পার হয়েছে, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট পার হয়েছে। ঠিক আছে, লোকটাকে মারা হয়েছে, খুন করা হয়েছে সিলেট, সিলেট এবং 3টা ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে অতিক্রম করে সে ঢাকায় আসছে। ঠিক আছে, এখন কোন জায়গায় মারা হয়েছে? ধরেন আমি এমনিতেই প্রথম বললাম সিলেটে মারা হয়েছে, ধরেন সিলেটে মারা হয়নি, কোন জায়গায় মারা হয়েছে আমরা জানি না, সিলেটে অথবা নরসিংদী অথবা নারায়ণগঞ্জ অথবা আপনার কিশোরগঞ্জ অথবা ঢাকা, এই 4-5টা ডিস্ট্রিক্টের যে কোনো একটা জায়গায় তাকে মারা হতে পারে। মানে অপরাধের স্থানটা যদি অনিশ্চিত হয়, অথবা এক বা এক এক জেলার বা অপর বিভিন্ন জেলার মধ্য দিয়ে যদি হয়, নিয়ে আসো, এক জেলায় বা বিভিন্ন জেলার মধ্য দিয়ে যদি অপরাধটা সংগঠিত হয়, সিলেটে অথবা নরসিংদী অথবা নারায়ণগঞ্জ অথবা কিশোরগঞ্জ অথবা ঢাকা, কোন জায়গায় তাকে মারা হয়েছে সেটা যদি আমরা নিশ্চিত না হইতে পারি, তাহলে এই 5-6টা ডিস্ট্রিক্টের যে কোনো একটা ডিস্ট্রিক্টে আমরা মামলা করতে পারবো। রাখো, এই 5-6টা ডিস্ট্রিক্টের যে কোনো একটা ডিস্ট্রিক্টে আমরা কি করতে পারবো? মামলা করতে পারবো। এই বলা হয়েছে 182 ধারায়, অপরাধের স্থান যখন অনিশ্চিত অথবা মাত্র এক জেলায়, অথবা অপরাধ যখন বিভিন্ন জেলার মধ্যে সংগঠিত হতে পারে, তখন বিচারের স্থানটা কিভাবে নির্ধারণ হবে? আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে সিলেটে মরেছে না কিশোরগঞ্জে মরেছে না নরসিংদীতে মরেছে না নারায়ণগঞ্জে মরেছে, কিন্তু ওই লোকটাকে এই 5টা ডিস্ট্রিক্টের মধ্য দিয়েই ঢাকায় আনা হয়েছে। এখন এই 5টা ডিস্ট্রিক্টের যে কোনো একটা ডিস্ট্রিক্টে তার অপরাধের বিচার হতে পারে, এটা বলছে 182 ধারায়। আরেকটা হচ্ছে 185। 185তে বলছে যে অপরাধের স্থান যদি একদমই অনিশ্চিত হয়, কোথায় মারা হয়েছে, ঠিক আছে, এটা বাংলাদেশের কোন জায়গায় মারা হয়েছে আমরা কিছুই জানি না, সেই ক্ষেত্রে যে কোনো একটা জায়গায় তার বিচার হতে পারে। বসো, ঠিক আছে, সেক্ষেত্রে যে কোনো জায়গায় তার বিচার হতে পারে এবং এইটা হাইকোর্ট বিভাগ ঠিক করে দিবে যে তার বিচারটা কোন জায়গায় হবে, কোন জেলায় আপনার অনুসন্ধান এবং বিচারটা হবে। সে বিষয়ে যদি সন্দেহ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে হাইকোর্ট ঠিক করে দিবে যে তার বিচারটা কোথায় হবে। এটা বলছে 185 ধারা। তারপর দেখেন 188 লাস্ট ধারা,
বাংলাদেশের বাইরে কৃত অপরাধের শাস্তি। ঠিক আছে, বাংলাদেশের বাইরে যদি কোনো নাগরিক, বাংলাদেশি কোনো নাগরিক কোনো অপরাধ করে, তাহলে তার বিচার বাংলাদেশের যে কোনো ফৌজদারি আদালতে করা যেতে পারে। বাংলাদেশি কোনো নাগরিক বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ, বিমান, যেখানেই কোনো অপরাধ করুক, বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ করে, সেই ক্ষেত্রে তার বিচার ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুযায়ী বাংলাদেশে করা যেতে পারে। তাহলে এখান থেকে এমসিকিউ কি প্রশ্ন আসতে পারে? এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে অপরাধ যেখানে হয়েছে বিচার সেখানে হবে, কত ধারায় বলা হয়েছে? 177 ধারায়। তারপর বলা হয়েছে যে অপরাধের স্থান যেখানে অনিশ্চিত, ঠিক আছে। তারপর বলা হবে যে একটা লোককে ঢাকায় মারা হয়েছে, তাকে সিলেট মেডিকেল কলেজ হসপিটালে নেওয়ার পর সেখানে মারা গেছে, তার বিচার কোথায় করা যেতে পারে? ঢাকায় অথবা সিলেট, যে কোনো একটা জায়গায় বিচার করা যেতে পারে। তারপর 182-তে বলছে, আর এটা ছিল 179, তাই 177 পড়বেন, 179 পড়বেন। 182-তে বলছে 5-6টা ডিস্ট্রিক্টের 5-6টা জেলার কোনো একটা জেলায় যদি কেউ মরে যায়, সেক্ষেত্রে যদি আমরা না জানি, অনিশ্চিত থাকি যে কোন জেলায় তাকে মারা হয়েছে, সেক্ষেত্রে যে কোনো একটা জেলায় তার বিচার হতে পারে 182 ধারা। আর 185 হচ্ছে যদি আমরা বিচার কোথায় হবে সেটা আমরা একদমই অনিশ্চিত থাকি, সন্দেহ মধ্যে থাকি, সেক্ষেত্রে হাইকোর্ট ঠিক করে দিবে যে ওই লোকের বিচার কোথায় হতে পারে। আর বাংলাদেশের বাইরে যদি কেউ কোনো অপরাধ করে 188 ধারায় তার বিচার বাংলাদেশে হতে পারে। এই হচ্ছে আপনার অপরাধের বিচার কোথায় হবে, মানে দণ্ডবিধির যে অপরাধগুলা, সেই অপরাধগুলার বিচার কোথায় করা হবে বাংলাদেশের, এটা হচ্ছে এই ধারাগুলাতে বলেছে। তাহলে আপনারা খাতায় লিখেন 177 যোগ 179 যোগ 182 যোগ 185 যোগ 188, এটার হেডলাইন দিবেন একটা। এই যে ধারাগুলার একটা হেডলাইন, এটা হচ্ছে আঞ্চলিক এখতিয়ার। পরে লেখেন ফৌজদারি কার্যবিধির, ফৌজদারি আদালতের আঞ্চলিক এখতিয়ার। ঠিক আছে, এখন লিখিত পরীক্ষায় যদি আসে ফৌজদারি আদালতের আঞ্চলিক এখতিয়ার সংশ্লিষ্ট ধারা দিয়ে বুঝায় লেখো, এটা লিখলে আপনি 5 মার্ক পেয়ে যাবেন এই কয়েকটা ধারা দিলে। এমসিকিউতে আসতে পারে নিচের কোন ধারাতে ফৌজদারি কার্যবিধির আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে? 177, 179, 182 বড় গতে দিলে সবগুলো, তখন আপনাকে দিতে হবে সবগুলো, কারণ প্রত্যেকটা ধারাতেই কি আঞ্চলিক এখতিয়ারকে নিয়ে আলোচনা করছে। অথবা প্রশ্ন আসতে পারে, হেডলাইন আরেকটা হইতে পারে, হেডলাইন হইতে পারে ফৌজদারি আদালতের এখতিয়ার এর ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে। তাহলে লেখেন বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। সেখানে লেখেন 177 যোগ 179 যোগ 182 যোগ 185 যোগ 188। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার সংশ্লিষ্ট ধারার আলোকে ব্যাখ্যা করো। 90% ছেলেপেলেরা পারবে না, কারণ তারা ধারা মুখস্থ করবে, ধারার বাপ মারে চিনে না। বাপ মা না চিনলে আপনি ধারা পড়ে কোনো লাভ হবে না। তাহলে টপিক হচ্ছে কি? টপিক হচ্ছে ফৌজদারি আদালতের আঞ্চলিক এখতিয়ার অথবা বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো কোন অপরাধের বিচার কোথায় করা হবে, এটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, অপরাধ কোথায়, অথবা এইভাবে আসতে পারে যে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে একটা আসামির বিচার কোন কোন জায়গায় হতে পারে সংশ্লিষ্ট ধারার আলোকে ব্যাখ্যা করো, এভাবেও আসতে পারে। সো ইউ হ্যাভ টু বি অ্যালার্ট। তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধি পড়া শুরু করলেই হবে না। ফৌজদারি আদালত, কোন ফৌজদারি, বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে 64টা ফৌজদারি আদালত আছে। আপনি একটা অপরাধের জন্য কোন ফৌজদারি আদালতে যাবেন? ঢাকার ফৌজদারি আদালত, সিন্ধির ফৌজদারি আদালত, বরিশালের ফৌজদারি আদালত, রাজশাহীর ফৌজদারি আদালত, কোথাতে যাবেন? এটা নির্ধারণ করে দিবে অপরাধটা কোথায় হয়েছে এটার উপর ভিত্তি করে। অপরাধ যদি ঢাকায় হয় ঢাকা জজ কোর্টে যাবেন, অপরাধ যদি নরসিংদীতে হয় নরসিংদী জজ কোর্টে যাবেন। তো এইটাই অনেকে জানে না, ফৌজদারি কার্যবিধি পড়ে ফেলছে। আমি শিওর 80% ছেলেপেলেরা এটা জানে না যে কোন ধারাতে এই কথাটা বলছে। এই জন্য ফেলের হার বেশি, মাত্র 10% ছেলেপেলেরা এমসিকিউতে পাশ করে। কেন জানেন? মুখস্থ করে। এই জন্য অতএব আমি গ্যারান্টি দিয়ে আপনাকে পাশ করাবো, গ্যারান্টেড ব্যাচ হবে আমার ব্যাচ। ঠিক আছে, যদিও আমি একটু সময় কম দিতে পারি, কিন্তু আমি যেটা পড়াবো সলিড, এটা নিতে পারবেন, এটাও সলিড। তাহলে আমরা জেনে গেলাম যে অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার, অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। আইন বিচারের এমসিকিউ উইন উইন বইয়ের মধ্যে চলে যান, গিয়ে দেখেন সুন্দর করে উদাহরণ সহ দেওয়া আছে। কিছুদিন পরে আইন বিচারের এমসিকিউ
মডেল টেস্ট বের হবে, এমসিকিউ আপনার একটা স্পেশাল একটা বই বের হবে সাবজেক্ট ভিত্তিক, এবং আমি প্রশ্ন উত্তর এক কথায় উত্তর দিয়ে আমি একটা স্পেশাল নোট দিব, যে নোট থেকে কমন পড়বে, আর এই বই থেকে তো অবশ্যই কমন পড়বে। ঠিক আছে, তো এখন আরেকটা বিষয় আমি একটু শর্টলি বলে রাখি, সামনের ক্লাসে এটা আমি পড়াবো, যে এই যে কোনো একটা অভিযুক্ত ভিকটিম একটা মামলা দায়ের করে, সেটা কত ধারার ক্ষমতা বলে দায়ের করে, মানে কত ধারাতে বলা আছে যে ম্যাজিস্ট্রেট কিভাবে মামলাটাকে আমলে নিবে। ঠিক আছে, একটা মামলা দায়ের করলো একজন অভিযুক্ত, সে যে মামলাটা দায়ের করলে ম্যাজিস্ট্রেট যে আমলে নিবে, কত ধারার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট আমলে নিবে, এটা আমরা সামনের ক্লাসে দেখবো। 190 ধারার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারে। 3টা ওয়ে আছে। ঠিক আছে, অভিযোগ পেয়ে পুলিশ রিপোর্টের মাধ্যমে অথবা অন্য কোনো ভাবে। ঠিক আছে, তাহলে 190 ধারার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেয়, বাদীর জবানবন্দি নেয়, যে হচ্ছে মামলাটা করবে তার জবানবন্দি নিবে, নিয়ে মামলাটাকে আমলে নিবে। তারপর হচ্ছে মামলাটা আমলে নেওয়ার পর যদি মামলাটা আমলে নেওয়ার ক্ষমতা থাকে তাহলে ম্যাজিস্ট্রেট আমলে নিবে, নাইলে অন্য জায়গায় পাঠিয়ে দিবে যে আমলে নিতে পারে। এইখানে একটা বিষয় বলে রাখি, আমরা যে ম্যাজিস্ট্রেট আদালত দেখি, এখানে দুইটা বিষয় আপনার মাথায় থাকতে হবে। একটা হচ্ছে আমলি আদালত, আর একটা হচ্ছে বিচারিক আদালত। আমলি আদালতের কাজ কি, বিচারিক আদালতের কাজ কি? একটা মামলা যখন প্রথমে দায়ের করা হয়, ধরেন যে এটা একটা কোর্ট, এটা আমলি আদালত, আর এটা ধরেন বিচারিক আদালত। ঠিক আছে, এটা আমলি আর এটা বিচারিক। তাহলে মামলাটা আমলে নিবে অবশ্যই আমলি আদালত। আমলি আদালতের কাজ কি? আমলি আদালতে কোন একটা অভিযুক্ত যখন মামলাটা দায়ের করবে, আমলি আদালতের কাজ হলো আসামিকে হাজির করা। হাজির করে আমলি আদালত বিচার করবে না, বিচার করার জন্য আমলি আদালত কি মামলাটা ট্রান্সফার করে দিবে বিচারিক আদালতে। এটা অটো ট্রান্সফার হয়। ঠিক আছে, যতদিন পর্যন্ত আসামি হাজির না হয় আমলি আদালতে থাকবে, কিন্তু কি চিরজীবন থাকবে না, বিভিন্ন প্রসিডিউর মেনটেন করবে। একটা আসামিকে হাজির করতে হলে সমন দিবে, সমন না দিলে ওয়ারেন্ট দিবে, সমন ওয়ারেন্ট দিল তারপরেও আসামি আসলো না, তাহলে হুলিয়া জারি করবে, তারপরেও আসলো না, সম্পত্তি ক্রুপ করবে, তারপরেও আসামিকে পাওয়া গেল না, দৈনিক সংবাদ পত্রিকায় বিজ্ঞাপন দিবে, তারপরেও আসামিকে পাওয়া গেল না। 339-এর বি ধারার ক্ষমতা বলে আমলি আদালত তখন মামলাটাকে ট্রান্সফার করে দিবে বিচারিক আদালতে বিচার করার জন্য। ঠিক আছে, আচ্ছা। আর আমলি আদালত যদি আসামিকে খুব দ্রুত হাজির করে ফেলতে পারে, তাহলে দ্রুত বিচারিক আদালতে চলে যাবে। আর যদি হাজির করতে ব্যর্থ হয়, তখন হুলিয়া ক্রুক এবং সংবাদপত্র বিজ্ঞাপন এগুলা দিয়ে, এগুলার প্রসিডিউর মেনটেন করে মামলাটাকে বিচারিক আদালতে পাঠাবে। তখন আসামির অনুপস্থিতিতেই বিচার কার্য হবে, রায় হবে। আর আসামি যদি উপস্থিত হয় তাহলে বিচারিক আদালতে চার্জ গঠন হবে, সাক্ষ্য গ্রহণ হবে, আর্গুমেন্ট হবে এবং রায় হবে। এই বেসিক কনসেপ্টটাই অনেকের নাই। তাহলে আমলি আদালতের কাজ হচ্ছে বিচার করা না, আমলি আদালতের কাজ হচ্ছে আসামিকে হাজির করা। হাজির করার পরে বিচারিক আদালতে মামলাটা ট্রান্সফার হবে, বিচারিক আদালতের কাজ হচ্ছে বিচার করা। ঠিক আছে, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হইতে হবে। আমি সব ক্লিয়ার করে দিব, দেখবেন এত মজা লাগবে ফৌজদারি কার্যবিধি, আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আর ওই যে মুখস্থ কিছু কিছু টিচার আছে, শিক্ষক আছে, ওরা মুখস্থ নিজেরাও বুঝে না, আপনার উল্টা পাল্টা মুখস্থ করাবে, ওদের কাছে গেলে আপনার লাইফ শেষ। আপনি নিশ্চিত আপনি হচ্ছে ফেল করবেন, কারণ মুখস্থ বিদ্যা দিয়ে আপনি বর্তমানে আর পাশ করতে পারবেন না। ঠিক আছে, জানে না টিচারই করতেছে অনেকে আছে, একদমই বেসিক নাই, জিরো। ওদের কাছে গেলে আপনার সেই অবস্থাই হবে আর কি। তাহলে দেখেন, খেয়াল করেন, এখন আমি যেটা বলছিলাম শর্টলি 2 মিনিটে শেষ করব, তারপরে আমরা পরের ক্লাসে আরো অনেক কিছু জানবো। এটা হচ্ছে বেসিক ক্লাস, প্রথম ক্লাস ফৌজদারি কার্যবিধি। বাদীর জবানবন্দি নিল, নিয়ে মামলা 190 ধারার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট আমলে নিল, আমলে না নিতে পারলে 201 ধারায় নালিশ ফেরত দিবে যথাযথ আদালতে যাওয়ার জন্য। আচ্ছা, এখন 202 বলছে পরোয়ানা না দিয়ে, মানে সমন বা ওয়ারেন্ট না দিয়ে তদন্তে পাঠাবে মামলাটা যদি ম্যাজিস্ট্রেটের সন্দেহ থাকে। ঠিক আছে, আমলে নিল, নেওয়ার পর দেখা যায় তদন্তে পাঠায়, 202 ধারাতে বলছে তদন্তে পাঠাবে। তদন্তে পাঠানোর পর তদন্ত রিপোর্ট আসবে, আসলে যদি মামলা সামনের দিকে এগুলোর মতো কিছু না থাকে, মামলাটা খারিজ করে দিতে পারবে 203 ধারার ক্ষমতা বলে। 204 ধারাতে বলছে যদি খারিজ না করে, তদন্ত রিপোর্ট যদি পজিটিভ হয়, আসামি যদি অপরাধ করে এরকম ইঙ্গিত দেয় আসামি অপরাধ করেছে, সেই ক্ষেত্রে সমন ইস্যু করবে, ওয়ারেন্ট ইস্যু করতে পারে, প্রসেস ইস্যু বলা হয়, পরীক্ষায় আসবে প্রসেস ইস্যু। সমন বা ওয়ারেন্ট জারি নিয়ে কত ধারায় বলা আছে? 204 ধারায় প্রসেস ইস্যু। আচ্ছা, তারপরে 205-এ বলছে ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারবে। ম্যাজিস্ট্রেট
আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারবে। আসামি আসবে না, আইনজীবী আসলেই হবে। 205 205-এর গতে বলছে বিচারের জন্য দায়রা আদালতে মামলা প্রেরণ। আপনারা ভিডিওটা পজ দিয়ে দিয়ে খাতায় লিখে লিখে পড়বেন। দ্রুত বলতেছি, আপনারা রেকর্ডটাকে পজ দিবেন, খাতায় লিখবেন, বুঝবেন, আবার রিপিট করবেন, আবার পড়বেন, আবার বুঝবেন। একটা ভিডিও 10 বার দেখবেন প্রয়োজনে, বেসিক ক্লিয়ার করার জন্য। আচ্ছা দেখেন, 205-এর গতে বলছে বিচারের জন্য দায়রা আদালতে মামলা প্রেরণ। কেবল দায়রা আদালত কর্তৃক যে মামলাগুলা বিচার্য সেগুলো দায়রা আদালতে পাঠিয়ে দিবে। এখন কোন মামলার বিচার কে করবে এটা কোথায় বলা আছে? ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলামে আপনারা দেখবেন, যাদের মূল বই আছে এখানে 2য় তফসিল নামে আছে, আর এরকম 8টা কলাম আছে। এই 8 নাম্বার যে কলাম ওখানে বলে দিচ্ছে এটা কি ম্যাজিস্ট্রেট বিচার করবে না দায়রা আদালত বিচার করবে। যেমন খুনের বিচার দায়রা আদালত করবে, এরকম চুরির বিচার কে করবে, আঘাতের বিচার কে করবে, এগুলা 2য় তফসিলের 8ম কলামে বলা আছে, এমসিকিউতে আসবে। আচ্ছা, সেই হিসাবে মামলাটা ওই রকম যে বিচার করার কথা সেই আদালতে ট্রান্সফার হয়ে যাবে, এমনিতে ট্রান্সফার হয় না, এগুলো কার্যবিধি আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন 205-এর সিতে বলছে, এটা গতে 205-এর সি মানে গতে বলছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রেরণ। ঠিক আছে, এটা বলছে 205-এর সিতে, যে মামলাগুলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করবে সেগুলো সেখানে প্রেরণ হয়ে যাবে, করে ফেলবে ওই আমলি আদালত। তারপর 205-এর গতে বলছে একটা অপরাধ সম্পর্কে নালিশি মামলা এবং পুলিশি তদন্ত যদি চলতে থাকে, মানে কেউ যদি থানায় একটা মামলা করে এবং ওই মামলাটা যদি আবার কোর্টে করে, ঠিক আছে, দুই জায়গায় যদি মামলা করে থাকে, সেই ক্ষেত্রে আপনার বলছে নালিশি মামলাটা স্টপ হয়ে পুলিশি মামলা মানে থানার মামলাটা চলমান থাকবে। ঠিক আছে, নালিশের ভিত্তিতে দায়েরকৃত মামলায় বিচারকালে যদি ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয় যে ম্যাজিস্ট্রেট যে অপরাধের বিচার করতেছে বা তদন্ত বা অনুসন্ধান শুরু করেছে, এই অপরাধটা পুলিশ কর্তৃক তদন্ত চলমান আছে, মানে জিআর মামলা হয়েছে, পুলিশ সেই মামলাটার তদন্ত করতেছে, তাইলে ম্যাজিস্ট্রেট আদালত এই মামলাটা চালাবে না, কারণ ম্যাজিস্ট্রেটও আবার তদন্তের জন্য পুলিশের কাছেই পাঠাবে। তাহলে এক জিনিস দুইবার করে লাভ কি? সেই জন্য ম্যাজিস্ট্রেট তার মামলাটা বন্ধ করে রাখবে, বন্ধ করে পুলিশের যে মামলাটা তদন্তটা চলতেছে পুলিশি মামলাটা সেটার রিপোর্ট চাইবে, তাইলে ম্যাজিস্ট্রেট তার এই মামলার যে রিপোর্ট সেটা পেয়ে যাবে, এবং দুইটা মামলাকে একটা মামলা ধরেই কাজটা চলবে। এবং নালিশি মামলা হয়েছে এটা তখন মনেই করবে না, উনি মনে করবে জিআর মামলাটাই হচ্ছে এই মামলাটা। দুইটা মামলা যদি একসাথে চলে সেক্ষেত্রে নালিশি মামলা স্থগিত থাকবে, পুলিশি মানে থানার মামলাটা চলমান থাকবে, ঠিক আছে, তদন্তটা চলমান থাকবে, এটাই বলছে এখানে। আর যদি অপরাধ ভিন্ন ভিন্ন হয়, অপরাধী ধরেন থানার মামলার অপরাধীর সাথে এই ম্যাজিস্ট্রেট কোর্টের মামলার অপরাধী ভিন্ন ভিন্ন হলে দুই মামলা আবার আলাদা আলাদা চলবে। আর অপরাধী যদি সেম সেম হয় সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতের মামলাটা বন্ধ হয়ে আপনার থানার মামলার তদন্তটা চলবে, এবং থানার মামলার রিপোর্টটা ম্যাজিস্ট্রেট আদালত চাইবে যে আমাকে দাও। ঠিক আছে, তাহলে নালিশি মামলা বন্ধ থাকবে, থানার মামলা চলমান থাকবে। তাহলে আমরা দুইটা জিনিস জানতে পারলাম আজকের টপিক থেকে। একটা হচ্ছে অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, কোন অপরাধটা কোথায় মামলা হবে, অপরাধ হবে যেখানে, মামলা হবে সেখানে, এটার উপর ভিত্তি করে এটা জানলাম। আর ম্যাজিস্ট্রেট কিভাবে মামলা আমলে নেয় এবং আমলি আদালত কি, বিচারিক আদালত কি, এই বিষয়টাও জানলাম। ঠিক আছে, ম্যাজিস্ট্রেট কিভাবে মামলা আমলে নেয়, কত ধারার ক্ষমতা বলে, তারপর অভিযোগকারীর জবানবন্দি নেয় কত ধারার ক্ষমতা বলে, আমলে নেয় 190, জবানবন্দি নেয় 200। ঠিক আছে, তারপরে আপনার আমলে নেওয়ার ক্ষমতা থাকলে আমলে নিবে, নাইলে ফেরত দিবে। তারপরে হচ্ছে পরোয়ানা ইস্যু বন্ধ রেখে তদন্তে পাঠাবে 202। এভাবে একটু সিরিয়াল করে পড়বেন, সামনে আমি এগুলার চার্ট করে দিব সুন্দর করে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক, সামনে আমরা অনেক কিছু জানবো। আর এই বইটা তো সবার কাছে আছে, না থাকলে সংগ্রহ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমি আপনাকে এমন ভাবে পড়াই দিব, আর প্রশ্ন উত্তর পাঠটা পড়বেন, এই সংশ্লিষ্ট ধারার প্রশ্ন উত্তরে চলে যাবেন। বলে দেই, যখন যে টপিক পড়াবো, যখন যে ধারা পড়াবো, সেই টপিকের বা সেই ধারার সংশ্লিষ্ট প্রশ্ন উত্তরে চলে যাবেন। আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইয়ের এই যে প্রশ্ন উত্তর, এগুলা থেকে গত বছর ফৌজদারি কার্যবিধি থেকে 18টা প্রশ্ন হুবহু কমন পড়ছে 20-এর মধ্যে, এই প্রশ্ন উত্তর পাঠ থেকে। হ্যাঁ, এগুলো আপনি পড়বেন, এখান থেকে সব কমন পড়বেন। না পড়লে আপনি আমাকে জিজ্ঞাসা করেন কেন কমন পড়ে নাই। তাছাড়া আমি নোট তো দিবই, আরো নোট দিব। দেখেন এইখানে
আমরা আজকে যেটা পড়লাম, ঠিক আছে, মনে রাখতে খুব ভালো করে শুনেন। আজকে যেটা পড়লাম, এই যে দেখেন, ম্যাজিস্ট্রেটের তদন্ত বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার, পার্ট বাই পার্ট অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর করে দিয়েছি আমি, ঠিক আছে। অধ্যায় ভিত্তিক দেখেন, দেখেন অপরাধ হবে যেখানে, বিচার হবে সেখানে, কত ধারায়, ঠিক আছে। একটা মামলা নারায়ণগঞ্জে বসবাস করে, ঢাকায় অপরাধ সংগঠন করে, বিচার হবে কোথায়? ঢাকায়। যেখানে বাস করে সেখানে না, যেখানে অপরাধ হয়েছে সেখানে, ঠিক আছে। এই যে বিষয়গুলা, প্রশ্ন এবং উত্তর, আপনি আপনি এতটুকু নিশ্চিত থাকেন এই প্রশ্ন উত্তরটা, এই প্রশ্নটা এবার আসছে, ঠিক আছে। ঢাকায় আহত হয়, মারা গেছে চিটাগাং, তার বিচার করা কোথায় করা যাবে? ঢাকায় বা চিটাগাংয়ে। আপনি এতটুকু নিশ্চিত থাকেন, আমি সত্য সত্য বলছি, এগুলা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। পরীক্ষা দিয়ে আইসা দেখবেন ফৌজদারি কার্যবিধির এই যে প্রশ্ন উত্তর পার্ট 7 ফৌজদারি কার্যবিধি আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইয়ের এই প্রশ্ন উত্তর থেকেই আপনি 20টার মধ্যে 18টা কমন পড়বেই পড়বে, ঠিক আছে। এটা নিশ্চিত থাকেন। তার মানে আমি 85+ প্রশ্ন গ্যারান্টেড দিয়ে বলতে পারি এই বই থেকে কমন পড়বে। এটা পড়তে থাকেন আর আমার ক্লাসগুলা করতে থাকেন। আর আপনার যে কোনো সমস্যায় আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমার নাম্বারটা লিখে দিচ্ছি, 01905006552, অ্যাডভোকেট জাহিদ হাসান, ঠিক আছে। এই নাম্বারে আপনি ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার যথাযথ প্রতিকার নিয়ে নিবেন, এবং আপনাকে পাশ করানোর জন্য যা যা করা দরকার করে দিব, এবং এর বাইরে কিছু আসবে না, এটা গ্যারান্টেড, যেহেতু গ্যারান্টেড ব্যাচ, ঠিক আছে, গ্যারান্টি দিয়ে বলছি। আর আমাদের অনলাইন ক্লাসটা দ্রুতই শুরু হয়ে যাবে। আর অফলাইন ক্লাস চলতেছে শনি রাখরা যাত্রাবাড়িতে, যাদের বাসা আশেপাশে আছেন, প্রতি শুক্রবার 9:30 থেকে 1টা পর্যন্ত শনি রাখরা যাত্রাবাড়িতে ক্লাস হয় অফলাইনে সরাসরি। আর অনলাইনে ক্লাসগুলো শুরু হয়ে যাবে আজকে কালকের মধ্যে। শুরু হয়ে গেলে ওখানে গ্যারান্টি দিয়ে আমি পড়াই, গ্যারান্টেড ব্যাচে যুক্ত হবেন, পাস করবেন। আর আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইটাও কিনে নিবেন। এই নাম্বারটাতে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, সরাসরি ফোন দিবেন, আশা করছি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নেন, ফোন দিবেন। আর এই বইটা অবশ্যই কিনে নিবেন, আইন বিচরণ এমসিকিউ উইন উইন। উইন উইন মানে আপনিও জিতবেন আমিও জিতবো, বই বিক্রি করে আমিও জিতবো আপনিও জিতবেন, ঠিক আছে। আপনার স্বপ্ন থাকবে নিরাপদে, পরীক্ষার হলে ব্রেন থাকবে আপনার নিয়ন্ত্রণে, এটা আমার স্লোগান। আর বইটা হচ্ছে অ্যাডভোকেট জাহিদ হাসান, এই বইটা আপনি অবশ্যই কিনে নেবেন, ঠিক আছে। আর এখানে যত টপিক আছে সকল টপিক আপনার ব্রেনে ইনস্টল করে নেবেন, আর পরীক্ষার হলে ব্রেন থাকবে আপনার নিয়ন্ত্রণে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। স্বপ্ন পূরণের জন্য আমি আছি আপনার সাথে। আপনার স্বপ্ন নিরাপদ কিনা আমার কাছে আইসা যাচাই বাছাই করে নিন, এবং শতভাগ নিশ্চয়তার সাথে আপনার ব্রেনটাকে আমি ট্রিটমেন্ট করে ডেভেলপমেন্ট করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আপনার যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করেন, আপনার সমস্যা আইনজীবী হওয়া সমাধান দিব আমি, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনি আপনার লালিত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে আমি সমাধান দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। এখানে প্রত্যেকটা সাবজেক্টে আপনি দেখেন সুন্দর করে আমি পার্ট বাই পার্ট করে দিয়েছি, চার্ট করে করে, ঠিক আছে। দেখেন সাক্ষ্য আইনের কি সুন্দর চার্ট করে দিয়েছি, ঠিক আছে। এই প্রশ্ন উত্তর দিয়েছি, মানে হচ্ছে ধারার সাথে ধারার সম্পর্ক করে দিয়েছি। দেখেন টেকনিকে এক ধারার সাথে আরেক ধারা কি কি টেকনিক আছে, এগুলো পার্ট 3-তে প্রত্যেকটা সাবজেক্টের আপনি লিগাল কনসেপ্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এক ধারার সাথে আরেক ধারার সম্পর্ক দেখেন, ধারাগুলা লিখে লিখে সম্পর্ক করে দিয়েছি। দেখেন একটা টপিকের মধ্যে কোন কোন ধারাগুলো আসবে লিখে একদম সম্পর্ক করে দিয়েছি। এখানে 10টা টেকনিক থেকে আপনার পরীক্ষায় চলে আসবে, প্রত্যেকটা সাবজেক্টের টেকনিক আছে। আর আপডেট বইটা কিনে নিবেন। চার্ট থেকে গত বছর একটা প্রশ্ন আসছিল, এবারও আসছে, সামনের বছরও আসবে। সরকারি দলিল বেসরকারি দলিল চার্ট করে দিয়েছি, মানে মোট কথা হচ্ছে আপনার এক কথায় প্রশ্ন উত্তর দিয়েছি, ঠিক আছে। এই বইটা থেকে আপনার ছক করে সব দিয়েছি যাতে আপনার পড়তে সুবিধা হয়। দুর্বল ছাত্রদের জন্য দেখেন ধারার শিরোনাম, ইংলিশ টার্ম, আর হচ্ছে বিস্তারিত বিবরণ, এরকম ছক করে বই বাংলাদেশের কোনো বই নাই, ঠিক আছে। আমি এটা করে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে ছক করে অনেক কষ্ট করে দিয়েছি। এখন আপনার কাজ হচ্ছে পড়া, পড়বেন এবং সফল হবেন, এটাই হচ্ছে কথা। আর
এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টের এই প্রশ্ন উত্তর থেকে পরীক্ষায় কমন থাকবে। আর হচ্ছে এক্সারসাইজ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, সব কিছু এখানে অ্যাড করে দেওয়া আছে। এবং শুধু এটা না, প্রত্যেকটা সাবজেক্ট দেখেন এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে, এবং হচ্ছে এক্সারসাইজ দেওয়া আছে আপনাকে সেলফ প্র্যাকটিসের জন্য পার্ট 9। প্রত্যেকটা সাবজেক্ট 9টা পার্টে বিভক্ত, ঠিক আছে। এগুলো সব দেখবেন পার্ট বাই পার্ট, ঠিক আছে, যে আপনি অবশ্যই সফল হবেন। দেখেন তামাদি আইন কত সুন্দর করে দিয়েছি, একটা ধারার সাথে আরেকটা ধারার সম্পর্ক দেখেন, এখানে কোন ধারার সাথে কি সম্পর্ক আছে এগুলো বলে দিয়েছি। তারপরে দেখেন এখানে সব পার্ট করে দিয়েছি। ব্রেন টেকনিক 1, 5 ধারার সাথে 14 ধারার কি সম্পর্ক, ধারার সাথে 5 ধারার কি সম্পর্ক, তারপরে 9 ধারার ব্যতিক্রম কোনগুলা, এটা তো অনেকেই জানে না, টিচাররাই জানে না, অনেক টিচাররাই জানে না, যেটা ট্রু, ঠিক আছে। যারা অনলাইনে পড়ায় অনেকেই জানে না 9 ধারার ব্যতিক্রম কি, 5 ধারার ব্যতিক্রম কি তামাদি আইনের। তারপরে এই যে দেখেন এই পরীক্ষায়, এই রিটেন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, যেটা বাংলাদেশের কোনো বই দেয় নাই, ঠিক আছে। ডিগ্রি এত তারিখে রায় হয়েছে, এত তারিখে নকল পাইছে, তাহলে নকল উঠাইতে এতদিন সময় লাগছে, তামাদি গণনা থেকে কতদিন বাদ যাবে, ঠিক আছে, এবং কতদিন পর আপিলটা করতে পারবে, এটা বাংলাদেশের কোনো বইয়ে আর এইভাবে প্রশ্ন করে দেয় নাই, যেটা 2024 সালের প্রশ্ন পরীক্ষায় আসছে, ঠিক আছে, 2025 সালের। তাই প্রশ্নটা আসছে, এটা আমি আগেই করে দিয়েছি, কারণ বইটা আমার আগেই তৈরি করা। প্রশ্নের কনসেপ্টটা আপনি আমার এখান থেকে পেয়ে গেছেন, যারা পরীক্ষা দিয়েছেন তারা আপনারা জানেন এই সমস্যা আমি দিয়েছি, ঠিক আছে। এখান থেকে আপনার 87+ প্রশ্ন এবার কমন আসছে। আপনি দেখেন তামাদিয়ান কত চার্ট করে সুন্দর করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই চার্ট বাই চার্ট যদি আপনি পড়তে পারেন তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। বইটি নিতে আমাকে অর্ডার করুন, আমার নাম্বারে ফোন দিন, ঠিক আছে। এই যে নাম্বারটাতে ফোন দিন 01905000652, আপনি সমাধান পেয়ে যাবেন। তারপর দেখেন সমস্যা দিয়েছি, সমস্যামূলক প্রশ্ন, প্রবলেম এবং সমাধান, ঠিক আছে। তামাদিনের 5 ধারা থেকে কি প্রবলেম হইতে পারে, সমাধান কি, 14 ধারা থেকে কি প্রবলেম হইতে পারে, সমাধান কি। দেখেন এমসিকিউতেও আসে, লিখিততেও আসে, প্রবলেম এবং সমাধান, প্রবলেম ভার্সেস সমাধান, এগুলো আমি একটা একটা করে আপনাকে ক্লাসে পড়াই দিব, ঠিক আছে। রেকর্ড ক্লাস দিয়ে দিব, সরাসরি ক্লাস করাই দিব। যারা যাত্রাবাড়িতে থাকেন সরাসরি আসতে চান আসতে পারেন, আর অনলাইনে তো ক্লাস চলতেছেই, ঠিক আছে। এখানে অনেক প্রবলেম দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রবলেম, প্রশ্ন উত্তর 9টা পার্ট করে দিয়েছি। আশা করছি আপনার স্বপ্ন নিরাপদে থাকবে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আইন বিচরণের সাথেই থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ আমি ছিলাম অ্যাডভোকেট জাহিদ হাসান, পরিচালক আইন বিচরণ ল পয়েন্ট, আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আপনারা কোন ভিডিও দেখতে চান, কি করতে চান আমাকে জানান, পরে ওইরকম একটা ভিডিও আবার করে দিব। আজকে প্রথম ক্লাস ছিল ফৌজদারি কার্যবিধির। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।